আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে জুলাই গণহত্যা ট্রাইব্যুনালের সাবেক আইজিপি মামুন ক্ষমা চাইলেন হতাহতদের পরিবারের কাছে। 18 রাতের ভোটের পরামর্শদাতা জাবেদ পাটোয়ারি। সুপ্রিম কোর্টের হাতে বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ, হাইকোর্টের ঐতিহাসিক রায়। সংবিধানের 116 অনুচ্ছেদ বাতিল, 3 মাসের মধ্যে পৃথক সচিবালয় গঠনের নির্দেশ। ভারতে বসে পতিত স্বৈরাচার দেশে সহিংসতার চেষ্টা করছে, অভিযোগ মির্জা ফখরুলের। ফ্যাসিবাদের দোসররা নেতাকর্মীদের উপর আঘাত করলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি। 7টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সাথে যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠক, নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা। এবং দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতায় উদ্বিগ্ন শিক্ষা মন্ত্রণালয়, অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে ডাকসুর প্রচারণা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই অভ্যুত্থানে গণহত্যা হয়েছে বলে জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বিচারপতি গোলাম মর্তুজা নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর রাজসাক্ষী হিসেবে তিনি ভোট জালিয়াতি, আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনীতির স্বার্থে ব্যবহার ও গুম খুন সহ 16 বছরে আওয়ামী লীগ সরকারের নানা অনিয়মের বিষয়ে বর্ণনা দেন। এ সময় অতিরিক্ত বল প্রয়োগে মানুষ হত্যার দায় স্বীকার করে ভুক্তভোগী পরিবার ও দেশবাসীর কাছে ক্ষমা চান সাবেক আইজিপি। থাকছে ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার 11তম দিনে রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দীর্ঘ 4 ঘণ্টার জবানবন্দিতে ট্রাইব্যুনালে তিনি বলেন, ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে যুক্ত থাকাকালে 2018 সালের নির্বাচনে ভোটের আগের রাতে 50% ভোট দিয়ে ব্যালট ভরে রাখার পরামর্শ দিয়েছিলেন তৎকালীন আইজি জাবেদ পাটোয়ারি। ওই নির্বাচনে সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করে বহু কর্মকর্তা পুরস্কার হিসেবে পেয়েছিলেন বিপিএম পিপিএম পদক। এভাবে ক্ষমতায় আসার পর বেপরোয়া হয়ে ওঠে বিগত সরকার। র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি গোপন বন্দিশালার ব্যাপারে অবগত হন, যা সরাসরি র্যাব কর্মকর্তারা সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকের নির্দেশে চালাত বলে আদালতকে বলেন তিনি। আইজিপি হিসেবে দায়িত্বে থাকাকালে 2024 সালের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন প্রতিহতে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা এসেছিল বলে জানান চৌধুরী মামুন। জাবেদ পাটোয়ারি সাহেবের পরামর্শে এই রাত্রে 50 ভাগ ভোট ব্যালট বাক্সে সিল মেরে ব্যালট ভরে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন তৎকালীন সরকার, যা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন সংশ্লিষ্ট এলাকার ডিসি, এসপি, ওসি, এসিল্যান্ড, ইওনো এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ। জবানবন্দিতে তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ধানমন্ডির বাড়িতে কোর কমিটির মিটিংয়ে সমন্বয়কদের আটকের পরামর্শ দেয় ডিজিএফআই। এটি বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদকে। ওই সময়ে এত নৃশংসতা ও হত্যাযজ্ঞের ব্যাপারে তিনি অবগত ছিলেন না বলেও ট্রাইব্যুনালে দাবি করেন। জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ যেগুলো আগে হয়েছে সবকিছুর মূল নির্দেশদাতা হচ্ছেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যুক্ত করেছেন আসাদুজ্জামান খান কামাল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই দুজনের নির্দেশে বাকি কর্মকাণ্ডগুলো হয়েছে সেটা তিনি পরিষ্কার করেছেন। একটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণ করার জন্য যা কিছু এলিমেন্টস দরকার সেগুলো আজকের এই সাক্ষ্য তার অফিসিয়াল পজিশন থাকার কারণে তিনি জানেন বলে আদালতের কাছে তুলে ধরেছেন। তিনি অপরাধ স্বীকার করেছেন, একই সাথে সত্য উদ্ঘাটন করেছেন এবং আদালতের কাছে প্রার্থনা করেছেন তাকে যাতে ক্ষমা করা হয়। এর আগে এই মামলায় ভুক্তভোগী পরিবার ও চিকিৎসক সহ আরও 35 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বুধবার চৌধুরী মামুনকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষের আইনজীবীর জেরার দিন ধার্য করা হয়েছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অসাংবিধানিক ঘোষণা এবং ৩ মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধিমালা বাতিল করেছে উচ্চ আদালত। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর দ্বৈত বেঞ্চ এ রায় দেন। রায়ে ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল করতে বলেছেন হাইকোর্ট। আইনজীবীরা বলছেন, এ রায়ের ফলে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব পুরোপুরি সুপ্রিম কোর্টের হাতে ফিরে এলো। পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হলো বিচার বিভাগের স্বাধীনতা। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আলোচনা দীর্ঘদিনের। বিভিন্ন সরকার বিচার বিভাগকে স্বাধীন করার কথা বললেও আদতে তা হয়নি। ১৯৭২ সালের সংবিধানে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সুপ্রিম কোর্টের হাতে ছিল, অর্থাৎ বিচার বিভাগ সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের অধীনে ছিল। ১৯৭৫ সালে সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে এই দায়িত্ব রাষ্ট্রপতির হাতে চলে যায়। ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীতেও আবারও ওই বিধানটি প্রতিস্থাপন করা হয়। শেখ হাসিনার পতনের পর গত বছরের অক্টোবরে বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রশ্নে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ১০ আইনজীবী। এতে ২০১৭ সালের জুডিশিয়াল সার্ভিস বিধিমালার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা, বদলি, ছুটি সবকিছু ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্টের উপরে, মাঝখানে চলে গিয়েছিল রাষ্ট্রপতির উপরে। আজকের এই রায়ের মাধ্যমে পুনরায় সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা হলো। একই সাথে ২০১৭ সালে সাবঅর্ডিনেট বিচার বিভাগীয় অফিসারদের জন্য যে ডিসিপ্লিনারি রুলস করা হয়েছিল, এই রুলস অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে এবং আগামী ৩ মাসের মধ্যে সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আজকে এই রায়ের মাধ্যমে মূলত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ, যা নাকি অরিজিনাল সংবিধানে ছিল, তা পুনরুজ্জীবিত করা হলো। এই রায়ের মাধ্যমে নির্বাহী বিভাগের করায়ত্ত এবং রাজনৈতিক প্রভাব থেকে আমাদের অধস্তন বিচার বিভাগ মুক্তি পেল। রায়ে হাইকোর্ট বলেছেন, ৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদে ফেরত না গেলে কোনোভাবেই স্বাধীন হবে না বিচার বিভাগ। আইনজীবীরা বলছেন, এই রায়ের ফলে নির্বাহী কর্তৃপক্ষের রোষানলে পড়ে রাতের আধারে বিচারকদের বদলির আর ভয় থাকল না। এটি একটি ঐতিহাসিক রায়। একটা ঐতিহাসিক মুহূর্তে, ওই ইতিহাসের সঠিক জায়গায়, রাইট সাইড অফ হিস্ট্রিতে এটা রায় হয়েছে, একটা ঐতিহাসিক রায়। আদালত তার রায়ে আজকে সংবিধান সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের রিপোর্টের উদ্ধৃতি দিয়েছেন এবং আমি মনে করি এটা এই দুটো কমিশনের কাজের প্রথম একটা বিচারিক স্বীকৃতি আজকে পাওয়া গেল। এই সংস্কারগুলো বাস্তবায়ন করার জন্য যে ঐক্যমত কমিশন, ৩টি কমিশনের কাজের বিচার বিভাগীয় স্বীকৃতি আজকে এক ধরনের পাওয়া গেল। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে শিগগিরই আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে দেশে নানা বিশৃঙ্খলা সৃষ্টি ও হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভিপি নূর জাগপার নেতা খন্দকার লুৎফর রহমানের উপর হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের কেউ আঘাত করতে এলে বিএনপি নেতাকর্মীদের সে হাত ভেঙে দিতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে কেউ যাতে বিশৃঙ্খলা না করতে পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। রিপোর্ট করছেন মইনুল হাসান। জনদুর্ভোগের কথা চিন্তা করে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালির পরিবর্তে রাজধানীর দুই প্রান্তে ডোবা, জলাশয়ে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছে বিএনপি। উত্তরার ১৫ নম্বর সেক্টরের একটি ডোবায় পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার যখন দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছে তখন পতিত স্বৈরাচার শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে বসে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে নাই। আওয়ামী লীগ, ছাত্রলীগকে উস্কায় দেয়, এই তোমরা গোলমাল করো, মিটিং করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো। তাই করেছে, নূরকে মারছে, তাই না? আমাদের আরেক নেতা লুৎফর ভাই, তাকেও মারছে। আপনারা সাবধান থাকবেন,
যদি আপনাদের কারোর উপর কোনো হাত পড়ে ওই আওয়ামী লীগের সেই হাত আমরা ভেঙে দিবেন। ছাত্র সংসদ নির্বাচন সহ নানা কারণে শিক্ষাঙ্গনে চলা অস্থিরতার কথা উল্লেখ করে মির্জা ফখরুল সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। নির্বাচনগুলো হচ্ছে ছাত্র সংগঠনের, ছাত্র বিশ্ববিদ্যালয়গুলো, সেখানে যেন আমরা কোনো গোলযোগ সৃষ্টি না করি, কোথাও যেন এই বদনাম না আসে। জনগণের কাছে যেতে হবে, বাড়ি বাড়ি গিয়ে বিএনপির কথা বলতে হবে। এর আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর মুগদার, পূর্ব মানিকনগরে নেতাকর্মীদের নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গণতন্ত্র ও নির্বাচন বিরোধী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নীতি নির্ধারক। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় শেখ হাসিনার ফ্যাসিবাদের অন্যতম সহযোগী জাতীয় পার্টির বিচার দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কারণ এই দেশকে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করেছে, তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি। অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায়। বিএনপি কখনো বেআইনি কোনো ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এটাতে বিশ্বাসী নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 18তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। 60টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিকেল 5টায় প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনায় এই বৈঠক শুরু হয়। এতে অংশ নেয় এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধিরা। এর আগে রোববার প্রধান উপদেষ্টা ধারাবাহিকভাবে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠক করেন। সব বৈঠকেই তিনি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ, রাজনৈতিক পরিবেশ শান্ত রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন। প্রফেসর ইউনূস অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশ্বাস দেন। নির্বাচনের বিকল্প চিন্তা করা বিপজ্জনক বলেও মন্তব্য করেছেন প্রফেসর ইউনূস। দর্শক, 60টি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে যমুনার সামনে এই মুহূর্তে ব্রিফিং চলছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। সরকারের কর্তৃত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে, ফলে আমরা একটা পরামর্শ দিয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতগুলো বাহিনী আছে সবগুলোকে নিয়ে আলাদাভাবে প্রধান উপদেষ্টা যাতে টপ টু বটম সবার সাথে একদিন একটা মিটিং করেন এবং সেখানে যাতে একদম প্রধান থেকে শুরু করে একদম সিপাহী পর্যায়েও যাতে ভার্চুয়াল এবং ফিজিক্যাল এই যৌথ সমন্বয়ে যাতে ওনারা একটা মিটিং করেন এবং প্রফেসর ইউনূস যাতে তাদের সবাইকে এই রাষ্ট্রের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ব্যাপারে দৃঢ়ভাবে ভূমিকা নেন, সেটা আমাদের অনুরোধ ছিল। আমরা জাতীয় ও জেলা উপজেলা পর্যায়ে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সমন্বিত কমিটি করার কথা বলেছি, যাতে স্থানীয়ভাবে আসন কেন্দ্রিক যতগুলো ঝামেলা হয় যাতে সেখানে রাজনৈতিক দলগুলোর একটা ভূমিকা থাকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব সেখানে কিছুটা হলেও লাঘব হয়, এই পরামর্শটা আমরা দিয়েছি। নির্বাচন কমিশনের আমরা যে গিয়েছিলাম সেখানে আমাদের অভিজ্ঞতা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে শেয়ার করেছি। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে উনার এন্টায়ার টিমের মধ্যে নিরপেক্ষ নির্বাচন করেছে এরকম অভিজ্ঞতা সম্পন্ন লোক নাই। তাদের অভিজ্ঞতা হচ্ছে বিগত 3টি বৈষম্যমূলক এবং ভুয়া নির্বাচনের। ফলে আমরা একটা অনুরোধ করেছি যে যারা এক্সপার্ট ইলেকশন পরিচালনা করেছে অতীতে, যারা রিটার্নিং অফিসার হিসেবে খ্যাতির সাথে কাজ করেছে, এরকম এক্স গভর্নমেন্ট অফিসিয়ালদেরকেও এবং আমলাতন্ত্রের ভিতরে যদি এরকম লোক থাকে তাদেরকে যাতে এখানে চুক্তি ভিত্তিতে হলেও নিয়োগ দিয়ে হলেও তাদেরকে দিয়ে কাজ করানো যায়। আর প্রশাসনের নিয়োগের ব্যাপারে যে লটারি সিস্টেমের কথা বলা হয়েছে, আমরা বলেছি লটারি সিস্টেম না করে।
দর্শক, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে ব্রিফ করছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল চিকিৎসকদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূর এর স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তার সুচিকিৎসার সব ধরনের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এর আগে রাজধানীর একটি হাসপাতালে গিয়ে সোমবার রাতে বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমানকে দেখতে যান বিএনপি মহাসচিব। ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো পিআর পদ্ধতির দাবি তুলে সরকার ঘোষিত সময়ে অনুষ্ঠিতব্য নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, বাংলাদেশকে বিপদগ্রস্ত করতে না চাইলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন। বর্তমান সরকার আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কঠোর সমালোচনা করে নেতারা বলেন, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে যেয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে সরকার। দেশের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দলগুলোর মধ্যে বিভাজন কমিয়ে আনার আহ্বান জানান নেতারা। বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও করণীয় শীর্ষক এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য ও জেএসডির নেতারা বক্তব্য রাখেন। প্রফেসর ইউনূসকে আমি বলি, ওই রকম করে আপনার দৃঢ়তা দেখাবার তো কোনো দরকার নাই, নির্বাচন হবেই। আরে আপনি বললে তো হবে না, আপনি বললে তো পাথর আটকাতে পারেন না, আপনি বললে বালু আটকাতে পারেন না, আপনি বললে মেয়ের ধর্ষণ আটকাতে পারেন না। কারণ আপনি যে গভর্নমেন্ট চালান সেই গভর্নমেন্ট সম্পর্কে আপনি পরিপূর্ণভাবে জানেনও না, তারপর আপনার নিয়ন্ত্রণ নাই। বাংলাদেশে কোন পদ্ধতিতে নির্বাচন হবে, বাংলাদেশের সংসদের কাঠামো কি হবে, বাংলাদেশের ক্ষমতার বিন্যাস কাঠামো কি হবে, সেটা নিয়ে জনগণের কাছে যাওয়া দরকার। আগামী নির্বাচনে ফয়সালা হবে, জনগণ ভোট দিয়ে ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে সরকারকে 24 ঘণ্টার আলটিমেটাম দিল গণ অধিকার পরিষদ। রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম ও ব্রিগেডিয়ার শামসের কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র অধিকার পরিষদ। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ নেতাকর্মীদের ওপর হামলার বিচারের দাবি জানিয়ে দলটির নেতারা বলেন, দিল্লির প্রেসক্রিপশনে চলা দল জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। একই দাবিতে আগামীকাল সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে গণ অধিকার পরিষদ। 4 দিন পেরিয়ে গেছে, এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয় নাই। এই স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা রয়েছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। পাশাপাশি যে সকল সেনা সদস্য সেদিন হামলায় জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে সরকারকে অনতিবিলম্বে ব্যবস্থা নিতে হবে। আর মাত্র 24 ঘন্টা বাকি আছে। এরপর গণ অধিকার পরিষদ যে কর্মসূচি দিবে, এই প্রতিবাদ কর্মসূচিতে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এর সব দায় এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতায় শিক্ষা মন্ত্রণালয় উদ্বিগ্ন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের উপদেষ্টা বলেন, বিষয়গুলো পর্যবেক্ষণ করছে মন্ত্রণালয়, আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। হঠাৎ করেই অস্থির দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, উদ্বিগ্ন শিক্ষক শিক্ষার্থীরা। এক ছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় স্থানীয়দের সাথে ব্যাপক সংঘর্ষ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এতে বন্ধ রয়েছে ক্লাস, পরীক্ষা। আন্দোলনে উত্তাল ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। রাকসু নির্বাচন সামনে রেখে অস্থিরতা চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বারবার পরিবর্তন হচ্ছে ভোটের তারিখ, শঙ্কায় শিক্ষার্থীরা। নিজস্ব স্থায়ী ক্যাম্পাস সহ
বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ে আমরণ অনশনে যাবার আলটিমেটাম দিয়েছে তারা। আর পেশাগত বৈষম্য দূর করা সহ বিভিন্ন দাবিতে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের পর শাটডাউন চলছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কেন অস্থিরতা ছড়িয়ে পড়ছে তা নিয়ে চলছে আলোচনা। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ও দুশ্চিন্তায় বলে জানালেন শিক্ষা উপদেষ্টা। গত কয়েকদিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তো সেটাতে আমিও মন্ত্রণালয় অবহিত রয়েছে এবং অবশ্যই তার দ্বারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তো সেটাতে আমরা যথেষ্ট রকমভাবে উদ্বিগ্ন। উপদেষ্টা বলেন, এক এক বিশ্ববিদ্যালয়ে এক এক ধরনের সমস্যা, সেগুলো সমাধানে কাজ চলছে। আমরা এটা মনে করি যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। আমরা আশা করি, আমরা জানি যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। মন্ত্রণালয়ে এই যোগাযোগ রেখেছে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে। আমরা আশা করি দ্রুতই এই সমাধান এখানে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুত শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলে আশা করেন শিক্ষা উপদেষ্টা। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। অভিযোগ, পাল্টা অভিযোগ আর প্রতিশ্রুতির ফুলঝুরিতে জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা। এদিকে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা অভিযোগ করেছেন, ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। একে প্রতিহত করতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করা আলী হোসেনের শাস্তি দাবি করেছেন সবাই। থাকছে খায়রুল ইসলামের রিপোর্ট। সকাল থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারে নেমেছে প্রার্থীরা। শিক্ষার্থীদের বিভিন্ন দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে ভোট টানার চেষ্টা তাদের। নিরাপদ ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়ের মানসম্পন্ন শিক্ষা কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। প্রায় 40,000 শিক্ষার্থীদের ম্যান্ডেট দেবে 9 তারিখ। সেই ম্যান্ডেটে সকল ষড়যন্ত্র বেঁচে যাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা করে, অবশ্যই একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারী শিক্ষার্থীকে কটূক্তির প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। এ নিয়ে প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তোলেন। আপনারা কি কল্পনা করতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার মেয়ে সহপাঠীকে গণধর্ষণের ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে, এবং এখনো পর্যন্ত সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে বিন্দু পরিমাণ কোনো ব্যবস্থা নেয়নি। ওই অপরাধীকে দায় মুক্তি দেওয়ার জন্য ওই ছেলেকে শিবির বলে তারা চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, শিবির উপর দায় দিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওই ছেলের শিবিরের সাথে কোনো সংশ্লিষ্টতা নাই। আমরা দেখতে পেয়েছি সে ছাত্রদলের সাথে সংশ্লিষ্টতা, তার অনেকগুলো ফেসবুক পোস্ট আছে। তো আমাদের কাছে মনে হচ্ছে এরকম বিভিন্ন ধরনের দায় দিয়ে যে অপরাধী তাকে মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। নারীর প্রতি একটা কম্পোর্জন তৈরি করতে হবে, যে মতের হোক না কেন, সে মতাবলম্বী হোক না কেন, নারীকে তার সক্রিয়তা চর্চা করতে দিতে হবে। সাইবার বুলিং বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া, বহিরাগতদের প্রবেশ বন্ধ সহ নারীর প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করা আলী হোসেনের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। অসৌজন্যমূলক একটা কমেন্ট করেছে আমাদের কোনো এক প্রার্থী সম্পর্কে, সেটার বিষয় আমাদের প্রক্টোরিয়াল অফিস থেকে একটা তদন্ত কমিটি হয়ে গেছে অলরেডি। তার বিষয় এসএমটিতে হয়তো সিদ্ধান্ত আপনারা জানতে পারবেন কি হবে। অভিযোগগুলো আসছে, সেই অভিযোগগুলো যথারীতি আমরা শোকজ করছি, নোটিশ প্রদান করছি, তার জবাবগুলো পাচ্ছি, তার ভিত্তিতে আমরা তাদেরকে সতর্ক করার ব্যবস্থা গ্রহণ করছি। এবছর ডাকসু নির্বাচনে ৮০ থেকে ৯০% ভোটার উপস্থিতির প্রত্যাশা নির্বাচন কর্মকর্তাদের। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের সংস্কার কার্যক্রমে উন্নয়ন সহযোগী হয়ে বন্ধুর মতো সব সময় পাশে থাকার অঙ্গীকার করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এলডিসি পরবর্তী অর্থনৈতিক সংকট মোকাবেলায় বাণিজ্যিক সহযোগিতা দিয়ে যাওয়ার আশ্বাস দেন তিনি। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বারের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আলোচনায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, 1 মাসের মধ্যেই বাণিজ্যিক আদালতের খসড়া চূড়ান্ত করবে বাণিজ্য মন্ত্রণালয়। দেশের অর্থনৈতিক উন্নয়নে বিদেশি বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই বলেও জানান বক্তারা। ডিসিসি
এফসিআই সভাপতি বলেন, দ্রুত উন্নয়নশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছে। তবে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিরোধ ও মামলা জটও বাড়ছে। The European Union, we are standing together with your government to help it deliver reforms in line with the expectations of your citizens and your business, and reforms that are supported by economic as well as political stakeholders. Recently argued that the European Union-Bangladesh relationship is strategic in nature and it has respect for rights and the creation of economic opportunity at its core. Bangladesh build prosperity, promote sustainable growth and mobilize European investments. গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে 473 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে 113 জন, চট্টগ্রাম বিভাগে 81 জন, ঢাকা বিভাগে 76 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 54 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 83 জন, ময়মনসিংহ বিভাগে 10 জন, রাজশাহী বিভাগে 48 জন, রংপুর বিভাগে 7 জন ও সিলেট বিভাগে 2 জন রয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসল, আর ঘরের বাইরে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। নেজামে ইসলাম পার্টিকে 30 দিনের মধ্যে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে এক আবেদনের শুনানি শেষে বিচারপতি শশাঙ্ক শেখর সরকারকে ও বিচারপতি ফয়সল হাসান আরিফের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ইসি প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে নেজামে পার্টির নিবন্ধন না দেয়ায় দলটির সেক্রেটারি জেনারেল মুসা বিন এজহার হাইকোর্টে রিট করেন। পার্টির পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী পারভেজ হোসেন। তিনি জানান, নেজামে ইসলাম পার্টির নিবন্ধন পেতে আর কোনো বাধা থাকলো না। যেহেতু রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালার সকল শর্ত বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি পূরণ করেছে, আগামী 30 দিনের মধ্যে তাদেরকে নিবন্ধন এবং প্রতীক বই প্রতীক সরবরাহ করার জন্য নির্দেশনা দেওয়া হবে। নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষে এক শ্রমিক নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গত 3 দিন ধরে আন্দোলন করে আসছিলেন উত্তরা ইপিজেডের এভারগ্রিন নামের পরচুলা তৈরির কারখানার শ্রমিকরা। আন্দোলন ঠেকাতে গতকাল এভারগ্রিন কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে। পরে সকালে শ্রমিকরা ইপিজেডের মূল ফটকে অবস্থান নিয়ে অন্যান্য কারখানার শ্রমিকদের ইপিজেডে ঢুকতে বাধা দেন। এ সময় নীলফামারী সৈয়দপুর সড়কের 2 দিকে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে সেখানে পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের সাথে সংঘর্ষে হাবিব নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ সময় আরও কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত হাবিব সদরের কাজিরহাট এলাকার দুলাল হোসেনের ছেলে। তিনি ইকোপ্লাস্টিক ফ্যাক্টরির শ্রমিক বলে জানা গেছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মেহেরপুরের গাংনীতে মৌসুমী প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। 2025-26 অর্থ বছরে মাসকলাই ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনার এসব সার ও বীজ বিতরণ করা হয়। গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোত্তালিব আলী সহ প্রণোদনাপ্রাপ্ত কৃষকরা এ সময় উপস্থিত ছিলেন। কৃষি অফিস জানায়, চলতি বছর গাংনী উপজেলার 1000 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে 5 কেজি করে মাসকলাই বীজ, 10 কেজি ডিএপি সার ও 5 কেজি এমওপি সার বিতরণ করা হয়। এখন চলে যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। ক্রমশ উষ্ণ হতে থাকা ভারত ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠককে লজ্জাজনক বলেও অভিহিত করেন তিনি। ভারতীয় গণমাধ্যম
এনডিটিভি এক প্রতিবেদনে এসব জানায়। ভারতকে শুল্কের মহারাজা বলে আখ্যা দিয়ে নাভারো দাবি করেন, ভারতের রপ্তানির উপর ট্রাম্প প্রশাসনের শাস্তিমূলক শুল্ক আরোপ ন্যায্য এবং নয়াদিল্লি রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতাকে দুর্বল করছে। এদিকে ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে ভারতের সাথে বাণিজ্য বিরোধ দ্রুতই সমাধানের আশা করছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। তার দাবি, চলমান সপ্তাহেই বিষয়গুলো সমাধানের চেষ্টা শুরু হবে। ব্যাংকিং প্রফেশনাল সার্টিফিকেট অর্জন না করেও স্বয়ংক্রিয়ভাবে নম্বর প্রদানের মাধ্যমে পদোন্নতির সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সার্টিফিকেটধারী কর্মকর্তারা। এই সিদ্ধান্ত বৈষম্যমূলক দাবি তাদের। সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে মানববন্ধনে এ দাবি জানান তারা। চলতি বছর পদোন্নতিতে মূল্যায়নের জন্য দ্রুত সার্কুলার সংশোধন করে সার্টিফিকেটধারীদের অটো নম্বর বাতিলের দাবিও জানান তারা। এবারে থাকছে খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এর আগে নির্বাচন না করার কথা জানালেও এবার নির্বাচনে দাঁড়াবেন বলে জানান বাংলাদেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান। সিলেট জেলা স্টেডিয়ামে পরিদর্শনকালে গণমাধ্যমে তিনি নির্বাচন করার কথা জানান। পরাগান মানের রিপোর্ট। জাতীয় নির্বাচনের আগেই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচন। বিসিবির আসন্ন নির্বাচন নিয়ে চলছে তুমুল আলোচনা। কারা কাউন্সিলর হচ্ছেন, এমনকি সভাপতি প্রার্থী বা কে হবেন তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। এরই মাঝে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে এসে বিসিবি পরিচালনা পর্ষদে নির্বাচন করার ঘোষণা দিয়ে বোমা ফাটালেন আমিনুল ইসলাম বুলবুল। আমাদের ফাইম ভাই অলরেডি ডিক্লেয়ার করেছে বোর্ডের পক্ষ থেকে যে অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব এবং প্রপার ইলেকশনই করব। এখানে সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টরের ইলেকশন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবে হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য। শ্রীলঙ্কা পাকিস্তানের পর ভারতের বাংলাদেশ সফরে আসার কথা ছিল, কিন্তু তারা আসেনি। সেই গ্যাপটা পূরণ করার জন্যই নেদারল্যান্ডসকে নিয়ে আসা হয়েছে। তাছাড়া এশিয়া কাপ এবং 2026 সালে বিশ্বকাপের জন্য দলের প্রস্তুতির প্রয়োজন ছিল বলে জানান বুলবুল। আমরা এশিয়া কাপ এবং 2026-এ যে আমাদের বিশ্বকাপ হবে সেটার প্রস্তুতি ঠিক বলবো না, ইটস ওয়ান অফ দ্য ইন্টারন্যাশনাল ম্যাচ খেললাম। তার যেটা আপনি বলছিলেন ব্যাটিং ফিল্ডিং, এটা সম্পূর্ণ নির্ভর করে টিম প্ল্যানের উপরে। এটা একটা আন্তর্জাতিক খেলা, এখানে কোনো এক্সপেরিমেন্ট কেউ করতে চায় না। আমরা চাই দল ভালো খেলুক, তাদের সর্বস্ব দেখ এবং তারা ক্রমবর্ধমানভাবে উন্নতি করুক। বিসিবি সভাপতি জানান, লিটন দাসের নেতৃত্বাধীন ক্রিকেট দলটি বেশ ভালো করছে। চেষ্টা করলে এই দলটি অনেক দূর যাবে বলে ধারণা বুলবুলের। পরাগান, এটিএন বাংলা। নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে আগামীকাল বুধবার সিরিজের শেষ ও তৃতীয় টি-20 ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের 2 ম্যাচে টানা জয়ে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে লিটন দাসের দল। প্রথম ম্যাচে 8 উইকেটে এবং পরের ম্যাচে ডাচদের বিপক্ষে 9 উইকেটে জিতেছে টাইগাররা। এদিকে সিরিজ হারালেও জয় দিয়েই সফরটা শেষ করতে চায় নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় শুরু হবে খেলাটি। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে জুলাই গণহত্যা ট্রাইব্যুনালের সাবেক আইজিপি মামুন ক্ষমা চাইলেন হতাহতদের পরিবারের কাছে। 18 রাতের ভোটের পরামর্শদাতা জাভেদ পাটোয়ারি। সুপ্রিম কোর্টের হাতে বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ, হাইকোর্টের ঐতিহাসিক রায়। সংবিধানের 116 অনুচ্ছেদ বাতিল, 3 মাসের মধ্যে পৃথক সচিবালয় গঠনের নির্দেশ। ভারতে বসে পতিত স্বৈরাচার দেশে সহিংসতার চেষ্টা করছে অভিযোগ মির্জা ফখরুলের। ফ্যাসিবাদের দোসররা নেতাকর্মীদের উপর আঘাত করলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি।
সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সাথে যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠক, নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা। এবং দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতায় উদ্বিগ্ন শিক্ষা মন্ত্রণালয়, অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে ডাকসুর প্রচারণা। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।